নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত এবং আইপিএফটি ত্রিপুরামথা সমর্থিত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে রবিবার সন্ধ্যা 6:30 নাগাদ কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে এক র্যালি বের হয়। র্যালিটি আমবাসা টিআরটিসি স্ট্যান্ডে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, দলের ধলাই জেলা কমিটির সভাপতি পতিরাম ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ব। সুসজ্জিত এই র্যালিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিত ছিল লক্ষণীয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন তাদের জয় সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আরও বলেন, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট হয়েছে 81%, যা এক নজির সৃষ্টি করেছে দেশের মধ্যে। এবং আপনারা দেখেছেন গত পশ্চিম আসনে যে ইলেকশন হয়ে গেল, সারা ভারতবর্ষের মধ্যে মতদানের ক্ষেত্রে 81% সারা ভারতবর্ষের মধ্যে সকল বেশি এখানে পেয়েছে আমাদের পশ্চিম আসনে। তো আমার মনে হয় পূর্ব আসনে প্রায় এর না হলেও এর থেকে বেশি হতে পারে বা মোরাললেস ওইরকমই হতে পারে। আমি নিশ্চিত যে আগামী দিনে যদি আবার তৃতীয়বারের জন্য পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনের আগে চোরেদের হানা পানিসাগর থানার অন্তর্গত পূর্ব তিলথই এলাকায়। ঘটনায় স্থানীয় প্রতাপ দেবরাতের বাড়িতে হয় ঘটনাটি। উত্তর জেলার পানিসাগর থানার অন্তর্গত পূর্ব তিলথই গ্রাম পঞ্চায়েতের চৌধুরী পাড়ার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা প্রতাপ দেবনাথের বাড়িতে হানা দেয় চোরের দল। পরিবারের লোকেরা তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। চোরেরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারির লকার ভেঙে প্রায় ৬ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার এবং নগদ ১,১৭,০০০ টাকা ছিনিয়ে নেয়। তো কালকে রাত্রিবেলা ১:৩০টার সময় আমার বাড়িতে এক ডাকাত বাসুর ঢুকে আমার দরজা ভাঙ্গা লকার ভাঙ্গা প্রায় ৬ লাখ টাকা স্বর্ণ নিছে, ১,১৭,০০০ টাকা ক্যাশ দিছে এবং আমার মেয়ে রেসেদ মেরে হাতটা কাটিয়ে লিছে এবং খুব সম্ভবত শীতল হয়ে যাওয়া লাগবো। এই কালকের বিষয়। বাড়ির মালিক প্রতাপ দেবনাথের বিবাহিত কন্যাকে ধারালো অস্ত্র উঁচিয়ে তার গলা, কান এবং শিশু সন্তানের গলা থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় চোরেরা। বিবাহিত কন্যার হাতের স্বর্ণ বাঁধানো শঙ্খ ছিনিয়ে নিতে উদ্যত হলে কন্যা অস্বীকার করাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে বিবাহিত কন্যার হাতে কেটে যায়। ১৪টি সেলাই লাগে তাঁর। এই রকম অবস্থায় বিবাহিত কন্যার চিৎকারে পাশের ঘর থেকে তার বাবা ছুটে আসতে আসতে পালিয়ে যায় চোর। বিবাহিত কন্যার দেওয়ায় বয়ান অনুযায়ী ঘরের ভিতরে একজনকে দেখলেও ধারণা করা হচ্ছে চোরেরা একাধিক হতে পারে। তারপরে মানে ডাউলিয়া ডান হাতে দাও আসলো আর বাম হাতে মানে আবু সেন্টে আসলো। তারপরে আমি একটা বইসি কার্ডের মধ্যে আমার কইছে গলা থেকে সেন্টে গুলা দে। এরপরে আমি গলা থেকে সেন্টে গুলা দিছি আমার গলা থেকে। তারপরে কইছে আমার সংকটে গুলা দে। তো সংকটে তো এইটা ইস্যুটা লেগে আর সংকট আয়েন আর কি। তাহলে আমি কইছি এটা তো আইতো না, আমি সংকট দিতাম না খুললে হাতের থেকে। এরপরে কইছে তাহলে খুব মাইরা দিমু, দাওড়া দেখাই কইছে। এরপরে কইছে খুব মাইরা দিমু তোলে কিন্তু আমি কইছি না খুব দিও না দিমু আমি খুললা। তাহলে আরেকবার কইছি খুললা, তো আমি চেষ্টা করতেছি খুলতে পারতেছি না। তারপরে আমি আরেকবার আমাকে দিতাম না, আমি শঙ্খ খুললা দিতাম না। এরপরে তাহলে খুব দিলাই খুবই খুব দিলাইছে। তো খুব যে দিছি আমি বাচ্চাটা আমার বাম পাশে আসলো। তাহলে আমি ভাবছি যে হের উপরে পরে হেলে গিয়ে আমি মানে হাতের করে আগে দাওয়ার সামনে লেগে আমি দাওয়ার মধ্যে বসছি। ধরার লগে লগে মানে আমার হাতটা খাইতে গেছে। রাতে চুরিকাণ্ডে বিষয়টি জানানো হয় পানিসাগর থানায়। খবর পাওয়া মাত্রই পুলিশ সরজমিনে তদন্তে নামে। পানিসাগর মহকুমার পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত সাপেক্ষে চোরদের পাকড়াও করতে তল্লাশি চালিয়ে যাবেন বলে আশ্বাস দেন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এভাবে বাড়িতে প্রবেশ করে প্রকাশ্যে ধারালো অস্ত্র উঁচিয়ে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ লুটকাণ্ডের মতো দুঃসাহসিক ঘটনায় গোটা উত্তর জেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শান্তন টিভি। প্রথম থেকেই প্রদ্যোৎ কিশোর দেববর্মন এবং তার পরিবার বাঙালি বিদ্বেষী বার্তা অধিবাসীদের কাছে পৌঁছে দিয়েছে। এভাবে কোনো নেতা জাতির নামে সমাজকে বিভাজন করতে পারে না, তাই তাদের ভোট দিয়ে নিজের পায়ে কোড়ল মারবেন না, পরে আতঙ্কে পরিবেশ সৃষ্টি হবে।
তাই এই সমস্ত চিন্তাধারার মানুষকে প্রত্যাখ্যান করুন। পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে রবিবার কুমারঘাটে আয়োজিত নির্বাচনী সভায় এই কথাই বললেন রাজ্যের ইন্ডিয়া জোটের নেতৃত্ব তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। রাজ্যের দুটি আসনে বিজেপি জয়ী হওয়া মানে মুখ্যমন্ত্রী মানিক সাহার বিদায় ঘণ্টা বাজবে। রাজ্যে আবারও জঙ্গলে রাজত্ব শুরু হবে। পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে রবিবার কুমারঘাটে আয়োজিত নির্বাচনী সভায় এই কথাই বললেন রাজ্যের ইন্ডিয়া জোটের নেতৃত্ব তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন, একজন MA পাস শিক্ষিত ব্যক্তি রেবতী ত্রিপুরা, যার বিরুদ্ধে চারিত্রিক ও অর্থনৈতিক কোনো অভিযোগ নেই, তিনি হতে পারেন বিজেপি, কিন্তু তাকে বিজেপি বাদ দিয়ে এমন একজনকে প্রার্থী করেছে যে ত্রিপুরা সংস্কৃতি ও ভাষার সাথে কোনোদিন জড়িত ছিল না এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এফিডেভিট রয়েছে, তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে গালাকল। তাকেই কেন বিজেপি প্রার্থী করেছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ আদিবাসী ও বাঙালিদের মধ্যে অবিশ্বাসের প্রাচীর তৈরি করতে মাস্টার মাইন্ড হয়ে খ্যাতি অর্জন করেছিলেন তিনি এবং লড়াই শুরু করেছে পয়লা পার্টি ওলা পার্টি বলে। তারা মানসিকতার মধ্যে সব জাতি ধর্ম এক হওয়ার দরকার থাকলেও তা নেই, নিজেকে আবার বুবাগ্রা বলে দাবি করে। প্রথম থেকে সে এবং তার পরিবার বাঙালি বিদ্বেষী বার্তা অধিবাসীদের কাছে পৌঁছে দিয়েছে। এভাবে কোনো নেতা জাতির নামে সমাজকে বিভাজন করতে পারে বলে জানা নেই, তাই তাদের ভোট দিয়ে নিজের পায়ে কোড়ল মারবেন না। তাই এ সমস্ত চিন্তাধারা মানুষকে প্রত্যাখ্যান করতে হবে। তারা জয় লাভ করা মানে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। এক অংশে মানুষ অন্য মানুষকে শত্রু মনে করবে, আর এই প্রচেষ্টা করছে প্রদ্যোৎ কিশোর দেববর্মন ও তার বোন প্রীতি সিং দেববর্মা বলে জানান বিধায়ক সুদীপ রায় বর্মন। আরো বলেন, ত্রিপুরামথা প্রথমে ইন্টারলোকেটর ওয়ান লাস্ট ফাইট, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সাংবিধানিক দাবি সহ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। পরে যখন বোন টিকিট পেয়ে গেছেন তখন সমস্ত দাবি জলে দিয়ে বিজেপি জিন্দাবাদ বলছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। অর্থনৈতিক বলুন, চারিত্রিক বলুন, কোনো কিছু অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে নেই। হাম্বল, ডাউন টু আর্থ হতে পারে সে বিজেপি, কিন্তু যে ভালো তাকে ভালো তো বলতে হবে। কেন তাকে বাদ দেওয়া হলো, এই প্রশ্নগুলো কি বিজেপির বন্ধুরা করবেন না? কাকে প্রার্থী করলে? যিনি আদিবাসী এবং বাঙালিদের মধ্যে একটা অবিশ্বাসের একটা প্রাচীর তৈরি করতে মাস্টার মাইন্ড হিসেবে উনি খ্যাতি অর্জন করেছেন। একটা অবিশ্বাসের প্রাচীর হবে সে মাথার মধ্যে একটা পয়লা জাতি উল্লা পার্টি। কেন? তুমি রাজনীতি করো, তোমার কাছে সমস্ত ধর্ম, সমস্ত জাতি, সমস্ত ভাষা, সমস্ত বর্ণের, সমস্ত রঙের লোক এক হতে হবে। তুমি তো বুবাগ্রা বলো তোমাকে। রাজার কাছে, বুবাগ্রার কাছে সকলের সমান ভাবে রাজা দেখেন। তুমি কেন স্লোগানটা তুললে পয়লা জাতি উলা পার্টি? এদিন পথসভার আগে একটি মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে। শান্তন টিভি। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে একাংশ কর্মচারীর কর্তব্যে গাফিলতির কারণে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতাধীন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে আয়ুষ্মান কার্ডের সুবিধা ভোগ করতে পারছেন না রোগীরা। চিকিৎসারত রোগীরা এমনই বিস্ফোরক অভিযোগ তুলল বিলোনিয়া হাসপাতালের বিরুদ্ধে। ঋষ্যমুখ হাসপাতাল থেকে আশিস বৈদ্য নামের এক রোগীকে উন্নত মানের চিকিৎসার জন্য পাঠানো হয় বিলোনিয়া হাসপাতালে। সেই অনুযায়ী শনিবার সুমন বৈদ্য তার বাবা আশিস বৈদ্যকে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। আশিস বৈদ্য আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আওতাধীন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে আয়ুষ্মান কার্ডের অন্তর্ভুক্ত, কিন্তু বিলোনিয়া হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে আয়ুষ্মান কার্ডের সুবিধা বিলোনিয়া হাসপাতালে এখনো চালু হয়নি। আশিস বৈদ্যের ছেলে সুমন বৈদ্যের বক্তব্য, ঋষ্যমুখ এবং শান্তির বাজার হাসপাতালেও আয়ুষ্মান কার্ডের সুবিধা পেয়েছেন, তাহলে বিলোনিয়া হাসপাতালে কেন এই সুবিধা চালু হলো না? এই প্রশ্ন জাগে তার মনে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে সুমন বৈদ্য ফোন করে মুখ্যমন্ত্রীর সেবা কেন্দ্রে। সুমন বৈদ্যের এই একটি ফোন কল স্বাস্থ্য দপ্তরের একাংশ কর্মচারীর কেলোর কীর্তির সামনে নিয়ে আসে। মুখ্যমন্ত্রী সেবা কেন্দ্র থেকে যোগাযোগ করা হয় বিলোনিয়া হাসপাতালে।
জানা যায়, বিমল কলই নামের এক স্বাস্থ্যকর্মীর কর্তব্যে গাফিলতির কারণে রোগীদের এই দুর্দশা। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে আয়ুষ্মান কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। বিমল কলই নামের এই স্বাস্থ্যকর্মীর বদান্যতায় কারণে বাবা আশিস বৈদ্যের জন্য ২,৪৬৭ টাকার ওষুধ বাইরে থেকে কিনে আনতে হলো ছেলে সুমন বৈদ্যকে। মুখ্যমন্ত্রী সেবা কেন্দ্রের দাবরানি খেয়ে কম্পন ধরে যায় বিলোনিয়া হাসপাতালে। নড়ে চড়ে বসে বিমল কলই নামের এই স্বাস্থ্যকর্মীও। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে আয়ুষ্মান কার্ডের পরিষেবা চালু হয়ে গেছে বলে বিলোনিয়া হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা ডাকাডাকি করতে শুরু করে সুমন বৈদ্যকে। সুযোগ করে দিয়েছে সবার জন্য এটা, কিন্তু এটা এখানের বিমল কলই স্যার উনি পুরো এটা ব্যাপারটা হ্যান্ডেলিং করছে। বোঝা গেছে উনি যখন সিএম স্যারের হেল্পলাইন থেকে ফোন এসেছিল, উনি বারবার আমাকে বলছে তুমি কার্ডটা নিয়ে যাও, তোমারটা অ্যাক্টিভ করে দেবো। তাহলে গতকালকে কী হয়েছিল, গতকালকে কেন অ্যাক্টিভ করেনি? আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে। পুরোটা উনি দেখছে, আর মনে হয় এটা সিএমও স্যারের ব্যাপারটা আপনারা জিজ্ঞেস করুন, উনিও হয়তো জানে ব্যাপারটা। এদিকে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভর্তি থাকা রোগীরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে আয়ুষ্মান কার্ডের সুবিধা ভোগ করতে পারছেন না বলে তারা অভিযোগ করেন। আয়ুষ্মান কার্ড নিয়ে গেলেই বিলোনিয়া হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীরা তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় এই কার্ডের পরিষেবা এখনো এই হাসপাতালে চালু হয়নি, যাবতীয় ওষুধপত্র কিনতে হবে বাইরে থেকে। আয়ুষ্মান কার্ড মানে এটা চালু হয়েছে না নাকি? আপনারা কোনো ওষুধ টষুধ কিনতে পারেন, মানে পরিষেবা পান নাই, যা কিছু বাইরের থেকেই আনছেন? আপনারা কোন জায়গা থেকে এসেছেন? সাধারণ নিম্নবিত্ত অংশের মানুষের কথা মাথায় রেখে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতাধীন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা চালু করা হয়েছে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে। কিন্তু বিলোনিয়া হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভর্তি রোগীরা এই আয়ুষ্মান কার্ডের সুবিধা ভোগ করতে পারছেন না। সাধারণ রোগীদের বাইরে থেকে ওষুধ কিনে আনতে হয় চড়া দামে, যার কারণে বিপাকে পড়তে হচ্ছে রোগীদের। তবে একাংশ স্বাস্থ্যকর্মীর এই ধরনের কর্তব্যে গাফিলতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার স্বচ্ছ ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করে চলেছে, এমনটাই ধারণা শুভবুদ্ধি সম্পন্ন মহলের। আয়ুষ্মান কার্ড পরিষেবা চালু করা নিয়ে এই ধরনের গাফিলতির দায় দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে বিলোনিয়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক পর্যন্ত কেউই এড়িয়ে যেতে পারবেন না। এই ধরনের কর্তব্যে গাফিলতির সঙ্গে যুক্ত কর্মীদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় এই মুহূর্তে এর দিকেই তাকিয়ে সাধারণ মানুষ। শান্তন টিভি। বিশালগড় পুলিশ কোর্টে সিলিং কেটে পালিয়ে যাওয়ার চেষ্টা এক অভিযুক্তের, তার নাম বিশ্বজিৎ বর্মন। মেলাঘর থানার পুলিশ রবিবার সকাল 11টা নাগাদ তাকে বিশালগড় কোর্টের পুলিশের হাতে হস্তান্তর করেছিল। কিছুক্ষণ পর অভিযুক্ত ব্যক্তি শৌচালয়ে গিয়ে সিলিং কেটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সাথে সাথে খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে আসলে তাকে সিলিং থেকে নামিয়ে আনা হয়, তারপর তাকে আবারও পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় মামলা রয়েছে। তার বাড়ি মেলাঘর কোয়ানবাড়ি এলাকায়। পুলিশের দাবি, যদি কোর্টের সিলিং সংস্কার করা হয় তাহলে ভালো হবে, না হলে এই ধরনের ঘটনা ঝুঁকি থাকছে বলে মনে করে পুলিশ। ঘটনাটা আজকে একটা মেলাঘর থানার থেকে একটা পিআরসি গেছে, আসামি ছিল ওয়ারেন্টি আওয়ার পরে 11টার সময় আমরা এখানে দিয়ে গেছে লগাবে। এইডিজিএম স্যারে যখন বিচার করতেছে, বিচার করা অবস্থা হ্যাঁ লেট্রিনে ঢুকে লেট্রিন থেকে জাম দিয়ে উপরের দিকে উঠে সিলিংটা ভেঙে লিছে, ভাঙ্গিয়া সিলিংটা উঠে আছে। তখন আমরা লকআপ পার্টি চিল্লাপাল্লা করে আমারও খবর দিছে এবং তারাও চিল্লাপাল্লা করে হ্যাঁ ধরতে পারছে না, হ্যাঁ সিলিংয়ের উপরে উঠে গেছে। এরপর আমরা দৌড়াদৌড়ি করে দেখছি হ্যাঁ সিলিংয়ের উপরে ওঠার পরে এরপর আমি তাড়াতাড়ি করে আর কেবল বিশালগড় পিএসসি থেকে স্টাফ আনাই, বিশালগড় থানারে জানাই এবং তারা যথারীতি সেকেন্ডের মধ্যে তারা আসছে। আসার পর তারা নিয়ে আমরা সিলিং থেকে উঠে আসামিটাকে নামাই আনছি। আনার পরে এডিজিএম সাহেব সহ আমরা সঙ্গে ছিল। আনার পরে এরপর স্যারে তাকে কেসটিতে পাঠিয়ে দিয়েছে, আবার কালকে আগামীকাল আমরা কোর্টে আসবে। কি নাম আসামি? আসামির নাম হলো বিশ্বজিৎ। জাতীয় শিক্ষাবিদ তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক পরেশচন্দ্র চক্রবর্তী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সম্পন্ন হল রবিবার আগরতলা কলেজ টিলাস্থিত ঈশ্বর পাঠশালা প্রাঙ্গণে। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করল স্বর্গীয় পরেশচন্দ্র চক্রবর্তীর ছাত্রছাত্রীরা। মর্মান্তিক ঘটনাটি ঘটে গত 13 এপ্রিল মধ্যরাতে। জাতীয় শিক্ষাবিদ তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রাক্তন প্রধান শিক্ষক
পরেশচন্দ্র চক্রবর্তী রানীর খামারস্থিত আশ্রম বিদ্যা মন্দিরে ঠাকুরের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলেন। তাঁর শরীরে থাকা উত্তরীয়তে লেগে যায় প্রদীপের আগুন, শরীরের অনেকটাই ঝলসে যায়। 14 এপ্রিল আগরতলা জিবি হাসপাতালে বলে না বোঝানোর বহু যন্ত্রণা সইতে হয় সকলের প্রিয় এই শিক্ষাগুরুকে। আর 15 এপ্রিল যাবতীয় মায়া বন্ধন ত্যাগ করে তিনি পাড়ি দেন রামকৃষ্ণ লোকে। এই সময়ে অগণিত ছাত্রছাত্রী ছুটে আসে তাদের এই প্রিয় শিক্ষাগুরু পরেশ স্যারকে চোখের জলের শেষ শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। সেই দিনটি থেকে শুরু করে আজ 6ষ্ঠ দিনে অর্থাৎ রবিবার ছিল তার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। সকলের প্রিয় এই শিক্ষাগুরু স্বর্গীয় পরেশচন্দ্র চক্রবর্তী ছাত্রছাত্রীরা এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে কলেজ টিলা স্থিত ঈশ্বর পাঠশালা প্রাঙ্গণে। তিনি শুধুমাত্র জাতীয় শিক্ষাবিদ কিংবা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষকই ছিলেন না, তিনি সকলের কাছে আদর্শ শিক্ষক হিসেবেই পরিচিত ছিলেন। ছাত্রছাত্রীদের তিনি কেবলমাত্র শিক্ষা প্রদান করতেন, বিষয়টা এরকম ছিল না। মানব কল্যাণে ব্রতী হওয়া এক সাধুরূপী শিক্ষক ছিলেন তিনি। সন্ন্যাসী না হলেও তিনি সন্ন্যাসীর চেয়ে কোনো অংশে কম ছিলেন না। তাঁর এই মহা সংসারে ছিল শুধুমাত্র ছাত্রছাত্রী। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এসব কথাই স্মরণ করল তাঁর এই প্রাক্তন ছাত্রছাত্রীরা। ত্রিপুরার শিক্ষা জগতের এক অবিসংবাদিত নাম শ্রদ্ধেয় পরেশ চক্রবর্তী মহোদয়। তিনি জাতীয় শিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। তাছাড়া ত্রিপুরার বিভিন্ন পুরস্কারে তিনি সম্মানিত। এক সাধুরূপী এক শিক্ষক, যে আদর্শ শিক্ষক বলতে আমরা যা বুঝি, শিক্ষক পরেশ চক্রবর্তী ছিলেন তাই। আর সেই স্যারেরই গত কিছুদিন আগে 4 তারিখে একটি দুর্ঘটনায় তার গায়ে আগুন লেগে যায় এবং পরবর্তী সময়ে তার মৃত্যু হয়। আজকে আমরা যারা তার প্রাক্তন ছাত্রছাত্রী, তারা সবাই মিলে স্যারের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য স্মরণীয় মননে পরেশ স্যার এই হিসাবে আমরা এখানে মিলিত হয়েছি। যারা প্রাক্তনী ম্যাক্সিমামই তারা, তাছাড়া যারা বিভিন্ন সময়ে স্যারের সংস্পর্শে এসছেন এবং শিক্ষার এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রাক্তন শিক্ষক ও বর্তমান শিক্ষকরাও, ছিলেন বিদ্যালয়ে পরিচালন কমিটির সদস্যরাও। পুষ্প অর্পণ করে স্বর্গীয় এই প্রিয় শিক্ষাগুরু স্মৃতিচারণ করেন সকলেই। শান্তন টিভি। এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার আগরতলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সম্পাদক পরিতোষ বিশ্বাস ও তরুণ সাংবাদিক সদস্য কনাদ মোদককে স্মরণ করল আগরতলা প্রেস ক্লাব। ব্যক্তি হিসেবে প্রয়াত এই দুজন ছিলেন অনন্য বোধের অধিকারী। তাদের কর্মনিষ্ঠা ও সততা সমাজের প্রতি দায়বদ্ধতার দিকটিও স্মৃতিচারণায় উঠে এসেছে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ বরিষ্ঠ সাংবাদিকদের আলোচনায়। এদিন সন্ধ্যা 5টায় আগরতলা প্রেস ক্লাবের হলঘরে হয় শোক সভা। শুরুতেই প্রয়াত দুজনকে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক, চিত্র সাংবাদিক, সংবাদকর্মী সহ তাদের পরিবারের লোকজন। দুজন আলোকময় ব্যক্তির কঠোর ও কঠিন পথের সার্থক উত্তরসূরি হিসেবে শোক প্রস্তাব পাঠ করেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে। এরপর সকলে কিছু সময় দাঁড়িয়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। অগণিত মানুষের হৃদয় জয় করা দুজনের স্মৃতিচারণা করে আলোচনা করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত, সম্পাদক সঞ্জীব দেব, সম্পাদক সমীর পাল, সম্পাদক অরুণ নাথ এবং বরিষ্ঠ সাংবাদিক চিত্রা রায়। আগরতলা প্রেস ক্লাবের তরফে প্রয়াত সদস্য পরিতোষ বিশ্বাসের পুত্র সন্দীপ বিশ্বাস ও প্রয়াত কনাদ মোদকের পিতা আশিস মোদকের হাতে শোক লিপি তুলে দেওয়া হয়। যা ছিল আমার তা নেই। দুটো চোখ ছিল, ডাগর ডাগর চোখ, যে চোখ দিয়ে ও স্বপ্ন দেখতে চেয়েছিল। এর জন্যই সে সাংবাদিকতা করত এবং এর পাশাপাশি সে ছিল বাচিক শিল্পী এবং সে নাটক নিয়ে পড়াশোনা করেছে এবং সে নাটকও করত। কাজে তার জীবনকে গড়তে চেয়েছিল জীবনের একটা অন্য ধারায়, সৃষ্টিশীল ধারায়, কিন্তু তাকে এত কম বয়সে চলে যেতে হলো।
ধলাই জেলা শাসকের কনফারেন্স হলে রবিবার এক সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা থেকে যে সকল মাইক্রো অবজারভার পূর্ব ত্রিপুরায় এসেছেন তাদের প্রশিক্ষণ পর্ব সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ পর্বে উপস্থিত ছিলেন সাধারণ পর্যবেক্ষক ভাস্কর কাটামেননি সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি তিনি বলেন, জরুরি পরিষেবার সাথে যারা যুক্ত তাদের ভোট গ্রহণ পর্ব রবিবার আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে সম্পন্ন হয়েছে। সোমবার ও মঙ্গলবার পোস্টাল ব্যালট ও ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের জন্য। তাছাড়া তিনি বলেন, যদি কোনো রাজনৈতিক দলের তরফ থেকে কোনো অভিযোগ জমা পড়ে তবে দ্রুততার সাথে সেগুলি খতিয়ে দেখা হবে। এই সময়ের মধ্যে যে অভিযোগগুলো জমা পড়েছিল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী দিনগুলিতেও তা অব্যাহত থাকবে। এই সাংবাদিক সম্মেলনে ধলাই জেলা শাসকের সাথে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক বিবেক এইচবি ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা চন্দন সরকার। इसके अलावा आज पोस्टल वोटिंग सेंटर हमारा जितने भी एब्सेंटी वोटर इन एसेंशियल सर्विसेज उन लोगों का आज वोटिंग हुआ है पीआरटीआई में। और इसके बाद हमारा कल से 22 और 23 पूरा त्रिपुरा में सारे एआरओस का ऑफिसेस में ये पोस्टल बैलेट फैसिलिटेशन सेंटर शुरू होगा हमारा ईस्ट का पोस्टल बैलेट वोटिंग के लिए। ये इसके लिए हमारा जितने भी पब्लिक सर्वेंट्स है, टीएसआर पर्सनल्स है और जो भी हमारा वोटिंग प्रक्रिया में इन्वॉल्व है, सारे कल और परसों आपका इंडिविजुअल प्लेसेस में जितने भी एआरओ ऑफिसेस है वहाँ पे पोस्टल बैलेट कास्टिंग कर सकते हैं, वोटिंग दे सकता हूँ। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।